একবার পাইছি আর 3 মাস পরে, তার মানে কি পানি দিয়ে রান্না করতে হবে আমাদের? পক্ষে সম্ভব না এত টাকা দিয়ে তেল কেনার বাজারে, তাই আমরা এখানে কষ্ট করে আসি। আমার ডায়াবেটিস রোগে দাঁড়াইতে দিনে আমরা আজকে ফিরে যাই, আমরা পাই না। নীরব এক দুর্ভিক্ষ চলছে সারা দেশে। একসময় সমাজের যে শ্রেণী টিসিবির স্বল্প মূল্যের ট্রাকের পাশ দিয়ে যেতে লজ্জা পেতেন, তারাই এখন প্রাণপণ যুদ্ধ করছে একটু কম দামে তেল অথবা চালের জন্য। এইভাবে লাইন ধরে আমাদের মান সম্মান খোয়ানোর জন্য অবস্থা হয়েছে। মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা সবকিছু করতেও পারি না, সব কাজে আমরা অংশগ্রহণ করতে পারি না। তেল দিতে আপনার 200 টাকা কে দিতে, আমাদের দ্বারা সম্ভব না খাওয়া, এটা কিনে খাওয়া। সবকিছুর দাম বাড়তে এই জায়গাতে দিলে একটু সহজে নেওয়া যায়। আগে তো 5 লিটার তেল দিত, সারা রোজার মাসে 2 বার আসলে বা 3 বার আসলে গুড এনাফ তেল হয়ে যেত। বাসায় আমার 2টা বাচ্চা, শ্বশুর শাশুড়ি খরচ, এগুলি মেনটেন করতে না পারার কারণে এখানে এসে দাঁড়ান। আমি 7টা বাজে আসছি, ট্রাক আসার আগেই আসছি। তেলেরও দাম বেশি, এখন এখানে ছাড়া তো আর কেনারও সম্ভব না। বিনামূল্যে নয়, একটু কম দামে পণ্য কিনতে যেখানে টিসিবির ট্রাক দেখছে সেখানেই ছুটে যাচ্ছে এসব মানুষগুলো। সংসারে আছে 9 জন মানুষ, তাহলে বলেন আমার লাগে না? আমার 2 কেজি তেলে কয়দিন হয়? তেল যদি নিতে হয় তাহলে পেঁয়াজ অবশ্যই বাধ্যতামূলক। তার মানে আপনি যদি 2 কেজি চিনি নিতে চান কিংবা ডাল, আমার তেল লাগবে না, তার মানে পেঁয়াজ নিতেই হবে। 9টার দিকে আইসা বসে থাকি, 2টা বাজে আসে, 3টা বাজে আসে, 5টা বাজে আসে। মধ্যবিত্ত পরিবার সচ্ছল না। সব পচা, 4 কেজি পেঁয়াজের মধ্যে মনে করো 2 কেজি পেঁয়াজও টিকে না। 2 সপ্তাহ ধরে আমি বাচ্চাটা নিয়ে ঘুরতেছি, কোনোদিন 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় থেকেও পাই না। সব পেঁয়াজ পচা, দেখেন চাই দেখেন সবগুলো পেঁয়াজ পচা পচা পেঁয়াজ গেল। আবার মাপও কম দেয়, আপনার ডালও কম হয়, চিনিও কম হয়, আর পেঁয়াজও কম হয়, আর দামটা তারা ঠিকই না। মানুষের এমন দৌড়ের দৃশ্য দেখে আরেকটি দৌড়ের কথা মনে পড়ল। বিটিভিতে একটি বিজ্ঞাপন মাঝে মধ্যেই দেখানো হয়। আমি কি হয়েছে দৌড়াও কেন? খবর খুবই খারাপ, কথা কওয়ানোর সময় নাই। যেখানে দেখানো হয়েছে মানুষ নাকি এখন গ্রামের গরিব মানুষকে অসহায় হিসেবে খাওয়াতে গেলেও সেখানকার মানুষ আত্মসম্মান বোধের কারণে মারতে তেড়ে আসেন। আরে ওর মরা বাপ মায়ের লাইগা ফকির মিসকিন খাওয়াইবো, আমরা কি ফকির মিসকিন নাকি? আগে তো ছিলাম, এখন নাই। এখন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় প্রকল্পের মানুষ। আমরা ঘর দিছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিছে। আমরা গরিব হইতে পারি, ফকির মিসকিন না। আমি আসলে বুঝতে পারি না, এই দেশে ফকির মিসকিন খুঁজতে হয়, বাংলাদেশ আর সেই দেশ নাই। এটা শুধু একটি প্রচারণা নয়, সরকারের সম্মিলিত কৌশল। মানুষ যত কষ্টেই থাকুক তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে দেশের মানুষ 4 বেলা খেয়ে আছেন। আওয়ামী লীগের 13 বছরের লুটপাটে এক শ্রেণীর মানুষ আঙুল ফুলে কলাগাছ হয়েছে, আরেক শ্রেণী অনাহারে অর্থাহারে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। 13 বছরে বাংলাদেশের কোন পত্রিকা, কোন টেলিভিশনে মানুষ না খেয়ে আছে, মানুষ কষ্ট করছে, কোন মানুষ না খেয়ে মারা গেছে, একটি নিউজ, একটি খবর দেখাতে পারবেন না। দোকান থেকে যেই হারের জিনিস বাঁচছে, আমরা এভাবে চললে খাইতে পারি না। মানুষের মাথাপিছু আয় বেড়েছে 4.5 গুণ, আর মানুষের ক্রয় ক্ষমতা, নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে 3 গুণ। আওয়ামী লীগ যা করে সবই নাকি শেখ মুজিবের স্বপ্ন। আচ্ছা, তাহলে এই যে না খেয়ে থাকা মানুষের সাথে মশকরা করা হচ্ছে, এটাও কি শেখ মুজিবের স্বপ্ন? সেই প্রশ্নের উত্তর হ্যাঁ, এটাও শেখ মুজিব দেখিয়ে গেছেন। কিভাবে না খাইয়ে মানুষ মারতে হয়, শেখ মুজিবের সময়ই শুরু হয়েছিল সেই হত্যার মিশন। বাংলাদেশে 1974 সালে একবার দুর্ভিক্ষ হয়েছিল, যে দুর্ভিক্ষে প্রায় 50 লাখ মানুষ মারা গিয়েছিলেন। সারা পৃথিবীর গণমাধ্যমে ভয়াবহ সেই দুর্ভিক্ষের খবর গুরুত্বের সাথে প্রচার করা হয়েছিল। কতক্ষণ আগে বা কদিন আগে ভালো করে খাইছেন? ভালো খাওয়া স্যার আমরা কই। He said he never had a full belly meal. বিবিসি, এপি, এবিসি সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের সেই ছবিগুলো একেবারে শিউরে ওঠার মতো। He has a distended belly. He probably has got every kind of. দিনের পর দিন না খেয়ে থাকা মানুষের মরদেহ টেনে নেওয়ার মানুষও পাওয়া যায়নি। শিল্পাচার্য জয়নুল আবদিন এঁকেছিলেন কাকে খাওয়া মানুষের অর্ধ গলিত মরদেহের আটকে ওঠার মতো ছবি। দ্রব্যের মূল্য কত সেটি বিষয় নয়, মানুষ কিনতে পারে কিনা সেটি হচ্ছে বিষয়। আজকে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে,
$600 মাথাপিছু আয় ছিল, সেখান থেকে মাথাপিছু আয় $2,600 উন্নীত হয়েছে। বর্তমানে দুর্ভিক্ষ নিয়ে কিছুক্ষণ আগে মন্ত্রীদের যে বক্তব্য আপনারা শুনলেন সেটা কিন্তু মিথ্যা নয়, কারণ দেশে এখন দুটি পক্ষ, মানুষ আর আওয়ামী লীগ। আওয়ামী লীগের লোকজন 4 বেলা খেয়ে সুখে আছে। দুর্নীতির টাকায় তারা এখন মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোম করেছে। কানাডায় আছে বেগমপাড়া, যে কারণে পুরো দেশের মানুষকেই তারা এখন সিঙ্গাপুর, কানাডার বাসিন্দা ভাবতে শুরু করেছে। 74-এও সারা দেশে যখন মানুষ না খেয়ে মরছিল, তখন একজন বিদেশি সাংবাদিক শেখ মুজিবকে প্রশ্ন করেছিলেন, সারা দেশ থেকে খাবারের সন্ধানে মানুষ রাজধানীতে আসছেন, কিন্তু এখানেও তারা খাবার পাচ্ছে না। It seems that many people, perhaps tens of thousands of people, are simply not getting food in this country. সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শেখ মুজিব সোজা উত্তর দেন, এসব কিছুই মিথ্যা, বানোয়াট, গুজব। It's not correct. Then 27,000 people could not even die. The people expected that few millions people will die. By we have fought it. কিন্তু আসলে অবস্থা কতটা ভয়ানক ছিল সেটা চলুন একটু দেখা যাক। খোদ উইকিপিডিয়ার তথ্য বলছে 1974 সালে দুর্ভিক্ষে প্রায় 1 লাখ থেকে 4,50,000 মানুষ মারা গিয়েছিল। তবে সরকারি হিসেব অনুযায়ী 27 থেকে 40,000 মানুষ মারা যাওয়ার কথা বলা হয়েছে। আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন BIDS এর গবেষক ছিলেন। তার প্রতিষ্ঠানের গবেষণায় বলা হয় 15 লাখ মানুষ সেই দুর্ভিক্ষে মারা গিয়েছিল। তবে বিখ্যাত অর্থনীতিবিদ ও দুর্ভিক্ষ বিশেষজ্ঞ অমর্ত্য সেনের মতে 15 লাখের চাইতে অনেক বেশি মানুষ 1974-এর দুর্ভিক্ষে মারা গিয়েছিলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে একটি কথা বলা হয় যে যুদ্ধের কারণেই হয়তো দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যুদ্ধ হয়েছিল 1971 সালে, দুর্ভিক্ষ হলে 71, 72 কিংবা 73 সালে হতে পারত। 74 সালে কেন দুর্ভিক্ষ হলো? আবার শেখ মুজিবকে হত্যার পর সেই দুর্ভিক্ষ কেটে গেল, এর কারণ কি? কারণ একটাই, তাহলে 1974 সালে দুর্ভিক্ষের জন্য দায়ী একমাত্র শেখ মুজিব আর তার রক্ষী বাহিনীর দুঃশাসন। শেখ মুজিবের পক্ষে থাকা একটি বিশেষ শ্রেণীর বাইরে সকলেই ছিল নিষ্পেষিত। রক্ষী বাহিনীকে দিয়ে উনি ওনার রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখা, দলের শাসন কায়েম করার চেষ্টা করলেন। দুর্ভিক্ষের মূল কারণ ছিল দুর্নীতিবাজদের পক্ষে শেখ মুজিবের পৃষ্ঠপোষকতা। শেখ মুজিব তার কাছের কিছু এমপি, মন্ত্রী আর রক্ষী বাহিনীর লোকদেরকে অসীম ক্ষমতা প্রদান করেছিলেন। মানুষের সিভিল রাইট এবং মানুষের ফান্ডামেন্টাল রাইটস এগুলি কাটিল করে দিয়ে মুজিব ক্ষমতা থাকার চেষ্টা করে। 1972 সালের 8 ফেব্রুয়ারি রক্ষী বাহিনী গঠনের মধ্য দিয়ে শেখ মুজিব দেশে বিশৃঙ্খলার দ্বার উন্মুক্ত করেন। এই বাহিনী গঠনের পর থেকে সারা দেশে আইন শৃঙ্খলার ভয়ঙ্কর অবনতি হয়। রক্ষী বাহিনীতে যোগ দিলেই মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়া হতো। এক পর্যায়ে রক্ষী বাহিনী ছাড়া শেখ মুজিব দেশের অন্য সব সরকারি বাহিনীকে নিজের শত্রু ভাবতে শুরু করেন, এমনকি সেনাবাহিনীকেও। যে কারণে সেনাবাহিনীর সম্মিলিত অভ্যুত্থানের মাধ্যমে দেশকে মুক্ত করা হয় শেখ মুজিবের দুঃশাসন থেকে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন, স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। রক্ষী বাহিনীর এসব কর্মকাণ্ডে শুধু যে সেনাবাহিনী ক্ষিপ্ত হয়েছিল তা নয়, জি হুজুর করা কিছু তেলবাদ ছাড়া দলের ভেতরেই তাজউদ্দিন সহ অন্য নেতারা শেখ মুজিবের প্রতি চরম ক্ষিপ্ত ছিল। তাজউদ্দিন আহমেদের মেয়ে তার বইতে তাজউদ্দিন আহমেদের একটি উক্তি তুলে ধরেছেন, যেখানে তাজউদ্দিন বলেছেন, দলীয় ক্যাডারদের হাতে অস্ত্রশস্ত্র তুলে দিয়ে তাদের কারণে আইনশৃঙ্খলা বাধার সৃষ্টি ও সাধারণ মানুষদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে বঙ্গবন্ধু, তার আত্মীয় স্বজন এবং দলীয় প্রভাবশালী লোকদের অন্যায় সুযোগ সুবিধা প্রদান করছেন। শেখ মুজিব অবশ্য কারো কথায় ভ্রুক্ষেপ করেননি। তিনি রক্ষী বাহিনীর উপর এতটাই নির্ভরশীল হয়ে গিয়েছিলেন যে অস্ত্রধারী এসব রক্ষী বাহিনীর সন্ত্রাসীদেরকে আইনি বৈধতা দিতে বিশেষ আইন পাশ করেন। জাতীয় রক্ষী বাহিনী অ্যাক্টের 8 ক 1972 ধারা অনুযায়ী রক্ষী বাহিনীর যে কোনো সদস্য যে কোনো ব্যক্তিকে আইনের পরিপন্থী অপরাধে লিপ্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করতে পারবেন, যে কোনো স্থানে যানবাহন, নৌযান তল্লাশি করতে পারবেন এবং যে কোনো সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষমতা রয়েছে তাদের। ওই আইনে 16 ক নামে আরেকটি ভয়ঙ্কর হাস্যকর অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয় রক্ষী বাহিনীর সদস্যরা তাদের যে কোনো কাজ সরল বিশ্বাসে করিয়াছে বলিয়া গণ্য হবে এবং এ নিয়ে রক্ষী বাহিনীর বিরুদ্ধে কোনো ধরনের মামলা দায়ের ও অভিযোগ পেশ কিংবা আইনগত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এই আইনের পর রক্ষী বাহিনী আরও বেশি হিংস্র হয়ে ওঠে। এদিকে এরই মধ্যে মুক্তিযোদ্ধারা সব এক হয়ে শেখ মুজিবের বিরুদ্ধে 1972 সালের 31 অক্টোবর জাসদ নামে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। দুর্নীতিবাজ মুজিবের একনায়কতান্ত্রিক আচরণের বিরোধিতা করায় জাসদের উপরই প্রথম অত্যাচার শুরু হয় রক্ষী বাহিনীর। মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে,
জাসদের 10,000 কর্মীকে জেলে রাখে, মোশাররফ হোসেনকে হত্যা করে, সিরাজ শিকদারকে হত্যা করে। 30,000 জাসদ নেতা কর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল। মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদের জাসদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি বইয়ের 139 নম্বর পাতায় দেশের বিশিষ্ট নাগরিকদের 1974 সালে দেয়া একটি প্রচারপত্র তুলে ধরা হয়েছে, যার শিরোনাম ছিল এই কি সোনার বাংলা শেখ মুজিব, জবাব দাও। প্রচারপত্রটিতে রক্ষী বাহিনীর বিভৎস এক চিত্র তুলে ধরা হয়েছে। গত 25 মাসে গুম ও খুন হয়েছে প্রায় 30,000, রক্ষী বাহিনী ও পুলিশের হামলা হয়েছে প্রায় 24,000 পরিবারে, জেলে বন্দী আছেন প্রায় 18,000-এর উপর, হুলিয়া আছে আরো 25,000 নেতা কর্মীর নামে, বাড়ি পুড়েছে 2,500 ধর্ষণ, অসংখ্য প্রগতিশীল নেতা কর্মীদের গুম ও খুন করার জন্য শুধুমাত্র ঢাকা শহরেই নামানো হয়েছে প্রায় 150 স্কোয়াড। গুম খুনের পাশাপাশি শেখ মুজিবের সময় ক্রসফায়ারের নাটক চালু হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রথম ক্রসফায়ার সৃষ্টি করেছিল কে? জাসদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি বইয়ের 154 নম্বর পাতায় সিরাজ শিকদারের ক্রসফায়ারের নাটকের একটি বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয় 1975 সালের 1 জানুয়ারি সিরাজ শিকদারকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ কর্মকর্তা মারুফুল হক। তাকে গ্রেফতারের পর চোখ বেঁধে বিমানে করে ঢাকায় নিয়ে আসলে সেখানে ইন্সপেক্টর কায়কোবাদ তার বুকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। মালিবাগ স্পেশাল ব্রাঞ্চ থেকে তাকে নিয়ে যাওয়া হয় রক্ষী বাহিনীর শেরেবাংলা নগর ক্যাম্পে, সেখানেই তাকে ওই রাতে হত্যা করা হয়। এরপর সকালে একটি প্রেস নোটে বলা হয় পুলিশ সিরাজ শিকদারকে নিয়ে সাভারে অস্ত্র উদ্ধারে যায়। এরপর গাড়ি থেকে পালিয়ে যাবার সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। পরদিন সংসদে শেখ মুজিব দাম্ভিকতার সাথে বলেন, কোথায় সেই সিরাজ শিকদার? তাতেই পরিষ্কার হয় সিরাজ শিকদার হত্যার পেছনে শেখ মুজিবের নির্দেশ ছিল। এভাবেই ক্রসফায়ারের কথা চালু হয়েছিল স্বাধীন বাংলাদেশে। অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, সিরাজ শিকদার এখন কোথায়? সিরাজ শিকদার হত্যার বিচার বাংলাদেশে ওনারা কবে শুরু করবেন? মুজিব একদিকে রক্ষী বাহিনী দিয়ে সারা দেশে লুটপাট চালিয়েছেন, অন্যদিকে নিজেকে ধোঁয়া তুলসী পাতা বানাতে জনগণের সামনে চাপাবাজিও করে গেছেন। বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। শেখ মুজিবের এরকম একটি বক্তব্য মাঝে মধ্যেই আওয়ামী লীগকে বাজাতে দেখা যায়। লোক দেখানো এরকম চাপাবাজির আড়ালে মুজিব ছিল এইসব চোরেদের মূল আশ্রয়দাতা। দুর্ভিক্ষের সময় রেড ক্রিসেন্ট দেশে ক্ষুধার্ত মানুষের জন্য রিলিফের ব্যবস্থা করেছিল। আওয়ামী লীগের লোকজন রিলিফের সেই মালামাল আত্মসাৎ করতে চাইলেও রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট জাস্টিস সুলতান আহমেদ তা করতে দিচ্ছিলেন না। এ কারণেই শেখ মুজিব তাকে সরিয়ে ও মিরপুরের শীর্ষ সন্ত্রাসী গোলাম মোস্তফাকে রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট পদে বসান। তারপরেই শুরু হয় রিলিফের মালামাল লুটের মহোৎসব। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ তার লেখা বইতে মুজিবের দুর্নীতির একটি প্রমাণ তুলে ধরেছেন। মুজিব সরকারের এক এমপির বাসায় রিলিফের মাল পাওয়া যায়, সেনাবাহিনী সেগুলো উদ্ধার করলে মুজিব উল্টো সেনাবাহিনীর সদস্যকেই ধমক দেন। এ প্রসঙ্গে তাজউদ্দিন বলেছিলেন, রিলিফ চুরি করা এমপির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মুজিব ভাই সেনাবাহিনীকেও খেপিয়ে তুললেন। এই ঘটনাকে কেন্দ্র করে শেখ মুজিব সেই দাম্ভিক উক্তিটি করেছিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, এতদিন অন্যরা খাইছে, এখন খাইবো আমার লোক, কেউ কোনো কথা বললে লাল ঘোড়া দাপড়াইয়া দিমু। এভাবেই দুর্নীতিবাজ মুজিব সরকারের লাল ঘোড়া ছুটতে থাকে তীব্র বেগে। তাজউদ্দিনের কথা না শুনে শেখ মুজিব তার আপন গতিতে চলতে থাকেন। পত্রিকার শিরোনাম ছিল, বাংলাদেশ মুজিবের তৈরি একটি বিপর্যস্ত এলাকা। এই ছিল শেখ মুজিবের সোনার বাংলার ইতিহাস। দুর্নীতিবাজদেরকে কাছে রেখে শেখ মুজিব উল্টো তাজউদ্দিনকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে দেন, সেই সাথে করেন গৃহবন্দী। বহিষ্কারের পর তাজউদ্দিনের বাড়ি সাদা পোশাকের গোয়েন্দারা ঘিরে রাখতেন। আক্ষেপ করে তাজউদ্দিন বলেছিলেন, শেখ মুজিব পাকিস্তানিদের মতোই স্বৈরতান্ত্রিক মানসিকতা থেকে বের হয়ে আসতে পারেনি। এদিকে অবৈধ অস্ত্রের বৈধতা পেয়ে শেখ মুজিবের আত্মীয় স্বজনের নেতৃত্বে সারা দেশে শুরু হয় চুরি, ডাকাতি, হত্যা, গুম। মুজিবের পক্ষের লোকেরা ধর্ষণ করলেও মুজিব তাদেরকে বাঁচিয়ে দিতেন। বর্তমান মুক্তিযোদ্ধা মন্ত্রী মুজাম্মেলের বাবা ছিলেন গাজীপুর আওয়ামী লীগের সভাপতি, সেই সাথে রক্ষী বাহিনীর সদস্য। গাজীপুর এলাকায় তাদের অত্যাচার থেকে রেহাই পায়নি নববধূরাও। হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসে মুজাম্মেলের ধর্ষণের রোমহর্ষক বর্ণনা দিয়েছেন। মুজাম্মেল তার ক্যাডারদের নিয়ে এক নববধূকে টঙ্গী ব্রিজের নিচে আটকে রেখে ধর্ষণ করে হত্যা করেন। সেই ঘটনায় মেজর নাসের তাকে গ্রেপ্তার করলেও শেখ মুজিব মুজাম্মেলকে বাঁচিয়ে মেজর নাসেরকে
গাজীপুর জোন থেকে বদলি করেন। শেখ মুজিবের শাসনামল কতটা ভয়ঙ্কর ছিল তা ওই সময়ের কিছু পত্রিকার খবর দেখলেই বোঝা যাবে। 1/4/1972 সালের বাংলার বাণী পত্রিকায় 31শে মার্চ খুলনার সার্কিট হাউস মাঠে শেখ মুজিবের দেয়া একটি বক্তব্য তুলে ধরা হয়, যেখানে মুজিব বলেন, মুজিব ও ভারত বিরোধীদের এবং পিংপন্থী নকশালদের দেখামাত্র গুলির নির্দেশ। 21/7/1972 সালের দৈনিক সংবাদ পত্রিকায় 1972 সালের 19শে মার্চ আওয়ামী লীগ শ্রমিক লীগের 10,000 সদস্য নিয়ে লাল বাহিনী গঠনের সংবাদটি প্রচার করা হয়, যাদের কাজ ছিল গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে বিরোধী নেতা কর্মীদের চরমভাবে নির্যাতন করা ও দমন করা। সাংবাদিক মুক্তিযোদ্ধা ছড়াকার আবু সালে ইত্তেফাক পত্রিকায় লেখেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম সালার আজব স্বাধীনতা। 1/7/1973 ইত্তেফাকের শিরোনাম, ঝিনাইদহে 1 সপ্তাহে 8টি গুপ্ত হত্যা। 2/7/1973 সালের পত্রিকায় বলা হয়, ঢাকা আরিচা সড়ক সূর্য ডুবলেই ডাকাতের ভয়। 7/4/1973 সালের পত্রিকায় বলা হয়, একদিকে মানুষ অনাহারে দিন যাপন করিতেছে, অন্যদিকে সরকারি গুদামের গম কালোবাজারে বিক্রয় হইতেছে। 15/4/1973 সালে দৈনিক পত্রিকার শিরোনাম, এখানে ওখানে ডোবায় পুকুরে লাশ। 3/5/1973 গণকণ্ঠের শিরোনাম, চালের অভাব, পেটের জ্বালায় ছেলে মেয়ে বিক্রি। 3/5/1973 সালের ইত্তেফাক পত্রিকা বলছে, কোনো কোনো এলাকায় মানুষ আটা গুলিয়া ও শাকপাতা সিদ্ধ করিয়া উঠোর জ্বালা নিবারণ করিতেছে। 10/5/1973 গণকণ্ঠে বলা হয়, অনাহারে 10 জনের মৃত্যু, বিভিন্ন স্থানে আত্মমানবতা হাহাকার, শুধু একটি ধ্বনি, ভাত দাও। 10/5/1973 সালে ইত্তেফাক পত্রিকার খবরে বলা হয়, লতা পাতা গাছের শেকড়, বাঁশ ও বেতের কচি ডগা, শামুক, নুড়ি, কচু ঘেঁচু পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের প্রধান খাদ্যে পরিণত। গ্রামাঞ্চলে বস্ত্রহীন উলঙ্গ মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 10/5/1973 সালের গণকণ্ঠ পত্রিকার পটুয়াখালীর চিঠির কলামে বলা হয়, পটুয়াখালীতে অনাহারে একজনের মৃত্যু, সংসার চালাতে না পেরে আত্মহত্যা। 31/5/1973 সালে ইত্তেফাকে বলা হয়, ওরা খাদ্যাভাবে জর্জরিত, বস্ত্র অভাবে বাইর হইতে পারে না। 1/5/1973 সালের গণকণ্ঠের খবর, আত্মহত্যা ও ইজ্জত বিক্রির করুণ কাহিনী। 15/7/1973 সালের খবরে একটি অমানবিক সংবাদ ছাপা হয়, যেখানে বলা হয়, সোনার বাংলা স্বাধীন বাংলার আরেক রূপ, জামাই বেড়াতে এলে অর্থ উলঙ্গ শাশুড়ি দরজা বন্ধ করে দেন। 4/7/1973 সালের সোনার বাংলায় বলা হয়, বরিশাল থানা অস্ত্রশালা লুট, 4 ব্যক্তি নিহত। 12/7/1973 সোনার বাংলায় বলা হয়, পুলিশ ফাঁড়ি আক্রান্ত, সমুদায় অস্ত্রশস্ত্র লুট। 28/7/1973 সোনার বাংলা পত্রিকায় বলা হয়, লৌহজং থানা ও ব্যাংক লুট। 1/8/1973 সোনার বাংলায় বলা হয়, দুর্বৃত্তের ফ্রি স্টাইল। 3/8/1973 সালে সোনার বাংলা পত্রিকায় বলা হয়েছে, পুলিশ ফাঁড়ি ও বাজার লুট, লঞ্চ ও ট্রেনে ডাকাতি। 11/8/1973 সালে সোনার বাংলায় বলা হয়, এবার পাইকারি হারে ছিনতাই, সন্ধ্যা হলেই শ্মশান। 15/8/1973 সালের খবরে বলা হয়, চট্টগ্রামে ব্যাংক ডাকাতি, লালদিঘিতে গ্রেনেড চার্জে 18 জন আহত, পাথরঘাটায় রেঞ্জার অফিসের অস্ত্র লুট। 16/8/1973 সালে সোনার বাংলা পত্রিকায় বলা হয়, খুন, ডাকাতি, রাহাজানি নিত্যকার ঘটনা, জনমনে ভীতি। 17/11/1973 সালে পত্রিকায় বলা হয়, 20 মাসে জামালপুরে 1618টি ডাকাতি ও হত্যাকাণ্ড। 21/4/1974 সালে রাজশাহীতে ব্যাংক লুট শিরোনামে একটি খবরে বলা হয়, পাকিস্তানের 24 বছরে যত চুরি, ডাকাতি, রাহাজানি, গুম, খুন, লুট হয়েছে, মুজিবের 4 বছরে তার চেয়ে বহুগুণ বেশি হয়েছে। 1000 বছরের ইতিহাসে ভিক্ষার ঝুলির খেতাব মুজিব ছাড়া কেউই পায়নি। 21/10/1975 সালে 1973 থেকে 1974 জুন পর্যন্ত 1 বছরে আঞ্জুমান মফিদুল ইসলাম 1442 লাশ দাফন করেছে বলে বলা হয়েছে। 1974 থেকে 1975 পরের বছরে প্রতিষ্ঠানটি লাশ দাফন করেছে 6281 জনের। 1975 সালের মে মাসে রিডার্স ডাইজেস্ট নামে একটি মার্কিন মাসিকে বলা হয়, শেখ মুজিব 2টি বেসামরিকের উপর নির্ভরশীল, একটি তার ভাগ্নে শেখ মুনির 1 লাখ সদস্যের সশস্ত্র বাহিনী, আরেকটি নিষ্ঠুর রক্ষী বাহিনী। তাদের কাজ হলো যখন তখন কলকারখানায় ঢুকে পড়ে শ্রমিকদের উপর নির্যাতন, অত্যাচার এবং আতঙ্ক তৈরি করা।
21/10/1975 ইত্তেফাকের বাংলা উপসম্পাদকীয়তে সাংবাদিক নির্মল সেনের একটি কলাম ছাপা হয়, যার শিরোনাম ছিল স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। একই পত্রিকার বহুল আলোচিত কবি রফিক আজাদের আরেকটি প্রবন্ধের শিরোনাম ছিল ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। এখানে হারামজাদা বলতে শেখ মুজিবকে বুঝিয়েছিলেন কবি। পত্রিকাগুলোতে শেখ মুজিবের দুঃশাসনের খবর প্রকাশের কারণে 16 জুন 1975 শেখ মুজিবের মৃত্যুর মাত্র 2 মাস আগে পছন্দের 4টি পত্রিকা বাদে সবগুলো পত্রিকাই বন্ধ করে দেওয়া হয়। এভাবেই শেখ মুজিব দেশের সকল মানুষকে খেপিয়ে তুলে নিজের মৃত্যু অবধারিত করে তুলেছিলেন। That is Baksa. Stopping newspapers. All newspapers excepting 3-4 under the government control. তাজউদ্দিন আহমেদ যেই ইঙ্গিত 15 আগস্টের আগেই শেখ মুজিবকে দিয়েছিলেন, এ প্রসঙ্গে শারমিন আহমেদের বইতে তাজউদ্দিন আহমেদের একটি উক্তি তুলে ধরা হয়েছে, যেখানে তাজউদ্দিন শেখ মুজিবকে বলেছিলেন, মুজিব ভাই, এজন্যই কি আমরা সংগ্রাম করেছিলাম? আপনিও থাকবেন না, আমিও থাকবো না, দেশ চলে যাবে রাজাকার আলবদরদের হাতে। তাজউদ্দিনের কথাই ঠিক হয়েছিল। 1975 ফেব্রুয়ারি মাসে ভাষা আন্দোলন দিবসে শহীদ মিনারে কিছু হ্যান্ডবিল ছড়িয়ে দেওয়া হয়। হ্যান্ডবিলগুলোর শিরোনাম ছিল ফ্যাসিস্ট খুনি মুজিব ধ্বংস হোক। লেখাগুলো এমনভাবে লেখা ছিল যা দেখে গা কেঁপে উঠল, যা অশুভ কিছু একটার ইঙ্গিত করছিল। সেই অশুভ ইঙ্গিতই শুভ হয়ে এসেছিল 15 আগস্টে। এই দিনই দীর্ঘ 3.5 বছরের দুঃশাসন থেকে মুক্তি পায় বাঙালি জাতি। সেই দিনই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সারা দেশের 7 কোটি মানুষ। বীর মুক্তিযোদ্ধাদের হাতে শেখ মুজিবের করুণ পরিণতি থেকেও শিক্ষা নেয়নি হাসিনা, বরং সবার গলা চেপে ধরে পিতার মতোই ছুটছে শেখ হাসিনার পাগলা ঘোড়া। শিক্ষা যেটুকু নিয়েছে তা হলো, একদিকে মানুষ মরছে না খেয়ে, অন্যদিকে বলা হচ্ছে তারা 4 বেলা খাচ্ছে। বাংলাদেশের এই যে উচ্চ প্রবৃদ্ধি অর্জন হচ্ছে, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এত যে বেড়েছে, গত 13 বছরে 4.5 গুণ বৃদ্ধি পেয়েছে। একদিকে দুর্নীতির মহা উৎসব চলছে, অন্যদিকে চলছে পিতার মতোই নীতিবাক্য। বাকশালের মতো গণতান্ত্রিক সব অধিকার কেড়ে নিয়েও শেখ হাসিনা নিজেকে দাবি করছেন গণতন্ত্রের মানুষ কন্যা। এভাবেই শেখ মুজিবের সকল অগণতান্ত্রিক স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি হচ্ছে শেখ হাসিনার হাত ধরে। বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। যদি বাজারে জিনিসটার দাম কমানো যায় তাহলে আমাদের এখানে আসার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তেল, পেঁয়াজ, এই যে চাল, এক দোকানে তেলের দাম 70 টাকা, আর এক দোকানে 82 টাকা, আর এক দোকানে 88 টাকা। তো কিভাবে কিনবো? আমি 9000 টাকা বেতন পাই, আমার সংসার চালানো খুবই কষ্ট। বাঙালির দাবি এখন একটাই, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পরিত্রাণ চাই। আল্লাহ হাফেজ।